সমস্যাগ্রস্ত ৫ ইসলামী ব্যাংকের বিতর্কিত মালিকদের ফেরার সুযোগ আর রাখছে না সরকার। ব্যাংক রেজুলেশন আইনের যে ধারায় এই সুযোগটি ছিল তা বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো নির্বাচিত খবরের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। ফখরুল ইসলাম, আজকে আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ৫ ইসলামী ব্যাংকের বিতর্কিত মালিকদের ফেরার সুযোগ বন্ধ করছে সরকার। তো সেখানে ব্যাংক রেজুলেশন আইন নিয়ে আপনি কথা বলেছেন, এবং আপনার কাছে প্রথমে জানতে চাই যে আসলে এই ব্যাংক রেজুলেশন আইনটা কি আসলে। আসলে এটা ব্যাংক রেজুলেশন আইনটা তো এখন আইন, এটা তো ছিল আসলে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। যখন অন্তর্বর্তী সরকার 2025-এর মে মাসে 2রা মে খুব সম্ভবত এই অধ্যাদেশটা জারি করে, সেই অধ্যাদেশের বলে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের বলে 2025-এর 2রা ডিসেম্বর থেকে আপনার একটা ব্যাংক যাত্রা শুরু করে। এটা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এই সম্মিলিত ইসলামী ব্যাংকটা আসলে হচ্ছে ওই সমস্যাগ্রস্ত 5টা ব্যাংকের একটা সম্মিলিত ভাবে এই একটা ব্যাংক করা হয়। এই যে 5টা ব্যাংকের মধ্যে 4টা ব্যাংকই ছিল মূলত এসলাম গ্রুপের মালিকানাধীন, আর একটা ব্যাংক ছিল নাসার গ্রুপের নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন। ব্যাংকগুলোর নাম যদি একটু আমাদেরকে তো বলতেন। ইউনিয়ন ব্যাংক, তারপর SIBL, যে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক আর কাছে। তো সেটা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা যখন অন্তর্বর্তী সরকার করেছিল, এটার মানে উদ্দেশ্য কি, মানে বিশ্ব জুড়েই কিন্তু এই ধরনের একটা প্র্যাকটিস আছে। যেসব ব্যাংক খারাপ অবস্থায় পড়ে যায়, মানে নিজের মতো করে দাঁড়ানোর সক্ষমতা আর থাকে না, তো দেউলিয়াত্বের পথে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সেসব ব্যাংকগুলোকে নিয়ে আপনার সরকারের পক্ষ থেকে মানে উদ্ধারের জন্য বা পুনরুদ্ধারের জন্য একটা স্কিম কিছু একটা করে আর কি। এরকম একটা উদ্দেশ্য থেকে এই রেজুলেশন অধ্যাদেশটা করা হয়েছিল। অধ্যাদেশ যেহেতু অন্তর্বর্তী সরকারের আমলে, যেহেতু সেটা সেজন্য অধ্যাদেশ, রেগুলার গভর্নমেন্ট এখন নির্বাচিত গভর্নমেন্টের সময় সেটা এখন আইন হয়েছে আর কি। অনেক অধ্যাদেশকে এই গভর্নমেন্ট কিন্তু আইন হিসাবে মেনে নেয় নাই, বাতিল করেছে। আর কিছু অধ্যাদেশকে আপনার আইন হিসাবে নিয়েছে, যেটার মধ্যে এটাও নিয়েছে। তো এই সরকার এসে যেটা করেছে, অধ্যাদেশটা যেভাবে ছিল, যে অধ্যাদেশে বলে এই সম্মিলিত ইসলামী ব্যাংক হলো, অধ্যাদেশটাকে হুবহু আপনার আইন করে নাই, একটা সংশোধন করেছে। সেটা সংশোধন করার জন্য আবার একটা কমিটিও করেছে, কমিটি সুপারিশ করেছে। সুপারিশ পরিপূর্ণ আমলে না নিয়ে দেখা গেছে যে বিল যেদিন সংসদে উঠবে তার আগের দিন কিছু একটা ধারা এখানে সংযোজন করা হয়েছে, যেটা নিয়েই মানে আপত্তির জায়গাটা, মানে বিতর্কের জায়গাটা যেখানে উঠেছে। এই যে সংযোজন করা হয়েছে কিছু অপশন, কিছু ধারা, সেটা হচ্ছে যে এই ব্যাংকে যারা আগে মালিক ছিলেন তারা যাতে আবার ফিরতে পারে, তারা অথবা অন্যরা ফ্রেশ ইনভেস্টরও আসতে পারে, মানে তাদের ফেরার জন্য কিছু ধারা যুক্ত করা হয়েছে। যে হ্যাঁ, সরকার যে টাকা দিয়েছে সেই টাকার 7.5% অথবা 2 বছরের মধ্যে সরকারের যে দিয়েছে সেটার পুরো টাকা যদি দিতে পারে, তাহলে তারা ব্যাংকের নিয়ন্ত্রণে যেতে পারবে। তো এইটা নিয়েই আপত্তির জায়গাটা, যে হ্যাঁ, মানে যাদের বিরুদ্ধে এত কিছু, এই 5 ব্যাংক মিলিয়ে প্রায় 1.5 লাখ কোটি টাকা খেলাপি ঋণ, মানে ঋণ নিয়ে গেছে, দিতে পারছে না। তো এই তাদের যদি আবার ফেরার সুযোগ তৈরি করা হয়, তাহলে কি দাঁড়ালো? ব্যাংক খাতে যে সুশাসনের প্রশ্নে মানে বাংলাদেশ জর্জরিত, ব্যাংক খাতে সুশাসনের ঘাটতির অভাব কখনো ছিল না, এখনও ঘাটতি আছে। সুশাসন ফেরাতে গভর্নমেন্ট নানানমুখী নানান স্টেপ নিচ্ছে, কিন্তু সেই ঘাটতি তো রয়েই গেছে। এই 1.5 লাখ কোটি টাকা কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা? যেহেতু এসসালমের 4টা ব্যাংকেই নিয়ন্ত্রণে ছিল, এসসালম তো মানে কোন দেশে আছে কেউ জানে না এখন। তো মানে আইনি প্রক্রিয়ায় এইভাবে ব্যাংক মানে পুরনো মালিকদের কাছ থেকে টাকা উদ্ধার করা সহজ কাজ না, মানে অতীতের রেকর্ড মানে খুব বেশি দেখা যায় না আর কি। তো সেই ক্ষেত্রে এই অবস্থায় আবার পুরনো মালিকদের ফেরার একটা স্কোপ তৈরি করে দেওয়া, আইনি বিধান তৈরি করে দেওয়া, এটা ছিল নানান মহলে, ইকোনমিস্ট বলেন, গবেষণা সংস্থা বলেন, ইভেন টিএবি, তাদের আপত্তি জায়গায় তারা এটা নিয়ে সরব হয়েছে, কথা বলেছে। তো এখন সরকার যেটা করছে, আমরা সরকারের বিভিন্ন মহল থেকে, শীর্ষ পর্যায়ের মহল থেকে আমরা জানতে পারলাম যে সরকার একটু নমনীয় হয়েছে, অর্থাৎ আইনটা যেভাবে করা হয়েছিল আগের মালিকদের ফেরার সুযোগ তৈরি করে, সেই জায়গা থেকে তারা সরে আসবে। সরে এসে এখন আইন সংশোধন করে সেই ধারাগুলো নমনীয় করে বাতিলও করতে পারে। সেটা নিয়ে ছিল আমাদের রিপোর্ট।
আচ্ছা, তো আপনি ৫টি ব্যাংকের কথা বলছিলেন যে আসলে যে ৫টি ব্যাংকে সম্মিলিত করে একটি ব্যাংক করা হচ্ছে। তো এই ৫টি ব্যাংকে তো সাধারণ অনেক মানুষের আমানত ছিল। তারা সেই আমানত দুটির কি অবস্থা? সেই গ্রাহকরা কি আমানত ফেরত পাচ্ছেন? না আর সেটা যে ঋণগুলো তারা দিয়েছিল সেই ঋণগুলো ফেরাতে আসলে তারা কি ধরনের পদক্ষেপ না, নিচ্ছে? ঋণগুলো ফেরার তো কোনো মানে স্কোপ নাই, যেহেতু আপনার ঋণ যারা নিয়েছিল এর মধ্যে একটা ব্যাংকের আপনার 98% খেলাপি, এবং 98% খেলাপির মধ্যে ম্যাক্সিমাম টাকাই নিয়েছে অ্যাসালাম গ্রুপ, যারা এই ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল। তাহলে তাদের তো বার্তা নেই এখন, তাহলে এই ঋণ কীভাবে ফিরবে? আর মানে যদি ডিউ ডিলিজেন্স ফলো করে ঋণ নেওয়া হতো, যদি ঋণের এগেনস্টে প্রপার জামানত থাকতো, প্রপার্টি থাকতো, সেই প্রপার্টি বিক্রি করে মানে সরকার কিছু না কিছু করতে পারতো, বাংলাদেশ ব্যাংক কিছু করতে পারতো, ব্যাংক নিজে কিছু করতে পারতো। কিন্তু সেই সেই ইয়েটাও ছিল না, অনেক প্রতিষ্ঠান ছিল কাগজে, কাগজের প্রতিষ্ঠানে তো বিপরীতে কিছু নাই, সে টাকা নিয়ে গেছে। সুতরাং ঋণ ফেরত আনার প্রক্রিয়া বলতে গেলে আপনি জিরো। জি। এখন প্রশ্ন হচ্ছে যে আমানতের কী হবে? আমানতকারীদের কি মানুষ অবস্থা? মানে কারো ছিল সঞ্চয়ী আমানত অল্প টাকা, কারো ছিল এফডিআর, কেউ ইনভেস্টমেন্ট করেছে মানে দীর্ঘমেয়াদী। সেই সব টাকা ফেরত দেওয়ার জন্য মানে অন্তর্বর্তী সরকারের আমলে অধ্যাদেশে একটা স্কিম করা হয়েছিল। স্কিম মানে স্ল্যাব, ধরেন আপনি 2 মাসের মধ্যে এত টাকা ফেরত পাবেন, 1 বছরের মধ্যে এত টাকা ফেরত পাবেন, 2 বছরের মধ্যে এত টাকা ফেরত পাবেন, 1 কোটি টাকা আছে যার, সে এত টাকা ফেরত, এইভাবে একটা স্ল্যাব করা হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে মানে এই ব্যাংকটার কিন্তু এখনো এমডি নাই, এখনো চেয়ারম্যান নাই, ইভেন পরিপূর্ণ একটা বোর্ডও নাই এখনো, যদিও এটা মানে চেষ্টা করছে। তাহলে এই ফেরতের যে স্ল্যাব অনুযায়ী মানুষ আসলে ফেরত পাচ্ছে না, সেই সক্ষমতা এই ব্যাংকটার এখনো তৈরি হয় নাই। সরকার 20,000 কোটি টাকা দিয়েছে, 15,000 মানে 35,000 কোটি টাকা হচ্ছে তার পেইড আপ ক্যাপিটাল, ওই 15,000 কোটি টাকা হচ্ছে 7,500 কোটি টাকা আসবে আপনার ইয়ে থেকে, ওই যে আমানত সুরক্ষা বিমা তহবিল থেকে, আর 7.5 ব্যাংকের শেয়ারের এগেনস্টে মালিকদের মালিকানা দেওয়া হবে। তো পরিপূর্ণভাবে এখনো গড়ে ওঠে নাই। তো আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার যে বিষয়টা, অনেক অসুস্থ মানুষ নিজের টাকা এই ব্যাংকে রেখে, এইসব ব্যাংকে রেখে সে বিনা চিকিৎসা মারা যাচ্ছে এখন, সে তাদের নিজের টাকাও ফেরত পাচ্ছে না এখন। তো এই বাস্তবতা ব্যাংকটা পুরোপুরিভাবে রান করে না এখন। এর মধ্যে আইন কানুন নিয়ে নানান ধরনের এক্সপেরিমেন্ট চলছে। এই হলো অবস্থা, দুরবস্থা, সুশাসনের ঘাটতি। ওকে। আপনি একটু আগে বলছিলেন যে হচ্ছে এই ব্যাংকগুলোর মালিকদের ফেরার সুযোগ দিতেই সরকার আইন সংশোধন করবে। এর পেছনে কারণটা কি আসলে? এইটা এখন সরকারি একটা ভাষ্য আছে। যেমন যখন এই বিল তোলা হয়েছিল সংসদে? সংসদে, তখন বিল তোলার মানে ক্ষেত্রে একটা যুক্তি দেয়, মানে মানে এই বিলটা তুলেছিল অর্থমন্ত্রী একটা যুক্তি দিয়েছিলেন। যুক্তিটা হচ্ছে এরকম যে এই ব্যাংকগুলোর উপরে, এই ব্যাংকগুলো মিলে তো একটা ব্যাংক হয়েছে, সেই ব্যাংকটার উপরে যে বোঝা এখন, এই বোঝা মিট আপ করার মতো সক্ষমতা এককভাবে সরকারের পক্ষে নাই। সো নতুন ইনভেস্টর যদি আসে, সেটা পুরনো মালিক হোক বা, এটা তো ব্যাখ্যা করে নাই, নতুন ইনভেস্টর যদি আসে, যদি কেউ আসে, তারা যদি আসে দায়িত্ব নেয়, এই রিকোয়ারমেন্ট ফুলফিল করে, এই শর্ত পূরণ করে, তাহলে বেটার সরকারের উপর মানে এই বোঝাটা, এই চাপটা কমে যায়। ওই জায়গা থেকে এই সুযোগটা তৈরি করেছে। তো এখন পুরনো মালিক যদি নাও আসে, আমি মনে করি যে আরেকটা সুযোগ রাখা উচিত, পুরনো মালিকদের সুযোগ বন্ধ করে দিয়ে, সেটা হচ্ছে নতুন কেউ, সেটা দেশি হোক বা বিদেশি হোক, মানে তাদের মানে এই ব্যাংকে এসে ব্যাংকটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য যত সব লজিস্টিক্স বা ইনভেস্টমেন্ট তারা নিয়ে এসে সেটা চালায়, সেই সুযোগটা ভালোভাবে দিয়ে গভর্নমেন্ট সেই আইন কানুনের রিকোয়ারমেন্টগুলি সেইভাবে তৈরি করা উচিত। মানে আমার ধারণা মানে গভর্নমেন্ট সেই পথেই যাচ্ছে শেষ পর্যন্ত। আচ্ছা, তো যে ধারা আসলে সংশোধন করে আইন করা হলো, পরে এখন আবার এসে সেই আইনকেই সংশোধন করে সে ধারাটিকে বাতিল না, করা এটা হচ্ছে। এই বিষয়টা কেন? এটা এক অর্থে গুড সাইন। মানে যখন সরকার একটা কাজ করেছে, যখন মানে এর এর বিপরীতে যখন চতুর্দিক থেকে গবেষণা সংস্থা বলেন, ইকোনমিস্ট বলেন, সবাই যখন কথা বলছে এটা নিয়ে যে না, এটা ঠিক হচ্ছে না, তো সরকার এই ঠিক হচ্ছে না বিষয়টাকে আমলে নিয়ে তার একটা নতুনভাবে একটা রিয়েলাইজেশন হয়েছে বলেছে, তাহলে যেটা ঠিক সে পথে যাচ্ছে এখন। সেই কারণে সরকার একটা মানে ব্যাটিক সিদ্ধান্ত নিয়েছিল, এখন একটা মানে সেটা মানুষের সমালোচনার মুখে এই বিষয়টা আমলে নিয়েছে। এখন অবশ্য আরেকটা বিষয় আছে এখানে, মানে গভর্নমেন্ট তো তার নিজের প্রয়োজনে নানান জায়গা থেকে ফাইন্যান্সিং নিতে হয়, ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB,
আইএফসি থেকে নিতে হয়। তো সেক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে তাদের কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে, হ্যাঁ আমরা দিতে পারি এই কারণে তোমরা যদি এই বিষয়গুলি ফুলফিল করো। সেক্ষেত্রে আমাদের রিপোর্টও এসছে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে সরকারের অনেক প্রকল্প চলমান আছে। তো এখন ইভেন আগামী জুন মাসের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক প্রায় $100 কোটি মতো একটা ডিসবার্সমেন্ট দিবে দুইটা প্রজেক্টে। আরেকটা হচ্ছে বাজেট সাপোর্ট দেওয়ার কথা, অন্য অন্য অনেক প্রকল্প থেকে আনডিসবার্সড অ্যামাউন্টকে মিলিয়ে মোটামুটি 75 কোটি টাকা, মানে 75 কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট বাজেট সাপোর্ট হিসেবে দেওয়ার একটা আলোচনা চলছে। সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক গভর্নমেন্টকে জানিয়েছে হ্যাঁ আমরা দিতে পারি যদি এই ব্যাংক রেজুলেশন আইনের এই ধারাটা যদি তোমরা একটু রিল্যাক্স করো। তো এইটাও একটা কারণ, আপনি যে সরকার যে সে পথে যাচ্ছে, একটা হচ্ছে সমালোচনা, একটা হচ্ছে এই ধরনের একটা রিকোয়ারমেন্ট। আচ্ছা, তো এই যে সম্মিলিত ইসলামিক ব্যাংক করা হলো, সেই ব্যাংকের আসলে এখন কি অবস্থা? তো সেই ব্যাংকটা করা হয়েছে, কিন্তু ব্যাংকটার উপরে যে বোঝা, আমানতকারীদের যে চাপ এবং তার যে গ্রাহক এবং তার যে এমপ্লয়ি, সব মিলিয়ে ব্যাংকটা এখনও মানে দাঁড়ানো না, এখনও সে মানে বসা থেকে যে উঠবে সেটাই এখনও পারে নাই। ইভেন আপনি একটু আগে আমি বললাম যে এই ব্যাংকটার এখনও চেয়ারম্যান নাই, এখনও এমডি নাই, বোর্ড নেই, পরিপূর্ণ একটা বোর্ডই নাই। তো আর ভিতরে অনেক কাজ আছে, যে 5টা ব্যাংকের এমপ্লয়ি এবং হিসাবগুলো যে ইন্টিগ্রেটেড করা, সেই ইন্টিগ্রেটেড করার কাজটাও এখন তারা করতে পারে নাই, যদিও মাঝখানে অনেক সময় চলে গেছে, প্রায় 1 বছরের কাছাকাছি, মানে শুরু থেকে নিয়ে, যদিও ডিসেম্বর থেকে শুরু হয়েছে কিন্তু প্রক্রিয়া তো আগে থেকে শুরু হয়েছে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এখন সবশেষ প্রশ্ন হিসেবে, যে দেশের সামগ্রিক ব্যাংক খাতের আসলে কি অবস্থা? দেশের সামগ্রিক ব্যাংক খাতের অবস্থা, আমি যদি আওয়ামী লীগের আমল থেকে যদি আমি কাউন্ট করি, মানে ব্যাংক খাতের সুশাসনের ঘাটতি মানে এত প্রবল ছিল, তো এখন তো সেটা আছেই, এটা তো আর যে এই 1-1.5 বছরের দূর হয়ে যায় নাই, সেটা তো আছেই। তো আছে বলেই যে সরকারের দিক থেকে এক ধরনের চেষ্টা আছে, আমরা নানান উদ্যোগ দেখতে পাচ্ছি যে এই ঘাটতি কমানোর জন্য, খেলাপি ঋণের পরিমাণটা আরও কমিয়ে আনার জন্য তারা চেষ্টা করছে, কিন্তু এখনও দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছে না। আগামী বাজেট আসার পরে হয়তো বোঝা যাবে যে আসলে ব্যাংক খাতের জন্য সরকারের ইনিশিয়েটিভগুলো আসলে সত্যিকার অর্থে কী কী এবং সেটা কতটা বাস্তবায়নযোগ্য। ধন্যবাদ ফখরুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম 5 ইসলামী ব্যাংকের বিতর্কিত মালিকদের ফেরার সুযোগ নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।